আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি এমটিভির নিয়মিত আলোচক প্রোগ্রামে। আজকে আমরা রয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার মুরাদনগর উপজেলার আসিফ মাহমুদের পিতার সাথে। আমরা আজকে এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার নিব তার সাথে। আসিফ মাহমুদ তিনি কুমিল্লা তথা সারা দেশের গর্ব এবং একজন গর্বিত পিতা, যিনি রয়েছেন আমার সামনে জনাব বিল্লাল হোসেন। তিনি মুরাদনগর উপজেলার আকবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। স্যার, কেমন আছেন আপনি? জি, ভালো ইনশাল্লাহ। আসিফ মাহমুদ আপনার সন্তান। আসিফ মাহমুদ এই মুহূর্তে দেশব্যাপী একজন বীর সেনানী হিসাবে যার খেতাব রয়েছে, সামনের সারিতে থেকে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি মাঝিদে গুম হয়ে গিয়েছিলেন। এখানে অনেক ঘটনার রচনা হয়েছে, কিন্তু ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি আসিফ মাহমুদের একটু ছোটবেলা থেকে আপনার সাথে কথা বলবো। আসিফ মাহমুদের শৈশব কৈশোর কেমন ছিল এবং উনি সে ছোটবেলা থেকে কেমন ছিল আসিফ মাহমুদ? জি, আমি আসিফ মাহমুদের বাবা বলছি। আসিফ মাহমুদ যে ছোটবেলাটা কাটছে চৌদ্দগ্রাম উপজেলার পায়ের খোলা গ্রামে। ছোট থাকতেই সে একটু নেতৃত্ব দেওয়াটাকে পছন্দ করত। বিভিন্ন খেলাধুলা বা জি জি যে ইয়াতে ছেলে মেয়েদের সাথে যখন মিশত তখন ওইখানে লিডিং পার্সন হিসাবে কাজ করতে তার একটা করতো সবসময় আর কি। জি জি এই গুণটা তার মাঝে ছিল। তো ওখান থেকে আসার পর তাকে যখন আমি প্রধান ওখানে বিএসসি শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম, ওখান থেকে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে আকবপুর ইয়াকুবলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে আসি, জি তখন আসিফ মাহমুদ আইসা ক্লাস 6-এ ভর্তি হয় এখানে। জি স্যার। ভর্তি হইবার পর থেকে ক্লাস 8 পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে জি। তারপর তাকে ঢাকা হাসান আলী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9 থেকে ভর্তি করে দেই। ওখান থেকে সে এসএসসি পরীক্ষায় পাশ করার পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করে তারপর সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই সে ছাত্রদের লিড দিতে, প্রথম ভর্তি হইবার পর থেকে আমরা শুনছি তার বন্ধু বান্ধবের কাছ থেকে সে সেখানে ছাত্র রাজনীতির সাথে মোটামুটি একটা সম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত হওয়ার পর আমি কিন্তু আসলে প্রথম দিক দিয়ে এটাকে পছন্দ করছি না। তাকে ছাত্র রাজনীতি থেকে বিরত করবার জন্য তার উপর প্রচন্ড রকমের প্রেশার ক্রিয়েট আমি করছি। এমনকি তাকে 3 মাস পর্যন্ত আমি কোনো টাকা পয়সা দিছি না। আচ্ছা আচ্ছা। আগে তুমি রাজনীতি ছেড়ে লেখাপড়ায় আসো, মানে স্বাভাবিক একজন পিতা যেরকমটা চায় যে তুমি আগে পড়াশোনা করো। কিন্তু সে ওইটাকে ভালোবাসতো, যে কারণে সে, আমরা যখন বলতাম তখন আমাদের সামনে আসলে চুপ করে থাকতো, শূন্য থাকতো। কিন্তু যখন আবার ইউনিভার্সিটিতে চলে গেলে ওই তার কাজে সেই করতো আর কি। তো যাক, শেষ পর্যন্ত বহু চেষ্টার পর যখন দেখলাম যে না, এই রাস্তা থেকে তাকে ফেরানোটা সম্ভব না, তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ভালোভাবে লেখাপড়া তুমি করো। তাকে বললাম পাশাপাশি তোমার যদি ভালো মনে করো, তবে নিজেকে সেভ কইরা যেটা পিতা মাতার মানে সারাক্ষণই একটা টেনশন থাকে তার প্রতি। আবার বিশেষ করে তো আমার একটা ছেলে, এই হিসাবে কিন্তু তার প্রতি আমাদের দৃষ্টিটাও আলাদা। সারাক্ষণই আমরা টেনশনে থাকতাম। তো এইভাবে সে আগের থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবার পর থেকেই সে ছাত্রদের অধিকার নিয়ে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকতো এবং ওই বিভিন্ন প্রোগ্রামেও নেতৃত্ব দিত। তারপর যেহেতু ওই যে কত ইয়াতে এরপরে যেহেতু কোটা আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলনটা যেটা আসলো, ওই সময় প্রথম দিক দিয়া
কোটা সংস্করণ আন্দোলনটা বোধহয় আরম্ভ হয়েছিল 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের ওরা কোটা 1 তারিখ সংস্কার। থেকে আরম্ভ হয়। তো প্রথম দিক দিয়ে তো এটা ছিল সাধারণ পর্যায়ে দাবি দেওয়া, এগুলো ছিল, শান্তিপূর্ণ মিছিল ছিল। তখন কিন্তু তেমন একটা আমরাও বিচলিত হই নাই। 15 তারিখের পর থেকে যখন আন্দোলনটা জোরালোভাবে আরম্ভ হয়েছে, তখন কিন্তু আমরা পিতামাতা হিসেবে বাড়িতে কিন্তু খুব একটা টেনশন বা উদ্বিগ্নের দিন দিন যাপন করছি। জি জি বিশেষ করে আসিফ মাহমুদের মা, আমার মনে হয় 15 তারিখ থেকে এই 5 তারিখ পর্যন্ত জি 2-1 উক্ত ভাত খাইছে কিনা তাও সন্দেহ আছে আর কি জিনিসটাতে। আর সারাক্ষণ শুধু কান্নাকাটি করতো, আর একই কথা বলতো যে আমার ছেলে কাইনা দাও। আর আমারই বেশিরভাগ দোষারোপ করতো যে তোমার প্রশ্রয় পেয়ে আছে ছেলেটা এরকম। 15 তারিখের পর থেকে যখন সারা দেশে গুম খুম ধীরে ধীরে বাড়তে থাকে, এই তখন থেকে আপনাদের অবস্থাটা কেমন ছিল? আপনারা কি তখন আসিফ মাহমুদকে ফেরত আনার চেষ্টা করেছেন, না আপনারা তাকে সাপোর্ট করেছেন, কোনটা করেছিলেন? তো 15 তারিখ ওই সময় টেনশনে ছিলাম, ঠিক আছে, কিন্তু যখন 19 তারিখ রাত 10টার সময় তার সাথে কথা হয়, জি রাত্রটা অতিবাহিত হয়। পরের দিন যখন সকালে উঠে সেরে তার মাও ফোন দিছে, আমিও ফোন দিছি, দেওয়ার পরে তাই দিয়ে ফোন বন্ধ। জি তখন কিন্তু টেনশনটা খুব বেড়ে যায়। বেড়ে যায়। তো আসিফ মাহমুদের মা তখন মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার ছেলে কোথায়, ছেলে ফোন ধরে না। তখন আমি তার বন্ধু বান্ধবের সাথে একটু যোগাযোগ করছি। জি, তার জি। বন্ধু বান্ধবরা এই কথাই বলছে যে আঙ্কেল ভয় করেন না, আসিফ মাহমুদ আছে। আমার এইরকম একটা সান্ত্বনা দিয়ে রাখছে। তো জুলাইয়ের 23 তারিখ আমি ইত্তেফাক পত্রিকায় যখন জানতে মানে পারলাম যে 19শে জুলাই আসিফ মাহমুদকে গুম করা হয় হ্যাঁ 19শে জুলাই আসিফ মাহমুদ রাত 11টায়। রাত 11টায় হাতিরঝিল মহানগর এলাকা থেকে গুম করা হয়। মানে ওইটা কিন্তু তখন জানতাম না, জানছি পরে গুমের পরে যখন উদ্ধার হইবার পরে জিনিসটা জানছি আর কি। না, আপনারা আমার কাছে যতটুকু তথ্য হচ্ছে, আপনার গুম হয়েছে 19 তারিখ এবং আপনারা সম্ভবত 20 তারিখ থেকে তাকে মোবাইলে পাচ্ছিলেন না। হ্যাঁ 20 তারিখ থেকে তাকে মোবাইলে আপনারা পাচ্ছিলাম না। 20 তারিখ এবং 23শে জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশিত হয় আসিফ মাহমুদ গুমের শিকার। গুমের শিকার। আচ্ছা, পত্রিকার জন্য এই খবরটা পত্রিকায় দেখে সেটা তখন প্রায় 10টার দিকে আসিফ মাহমুদের মা সহ আমি ঢাকার দিকে রওনা দিই। তো ওখানে ঢাকা গিয়ে সেটা প্রথমে শাহবাগ থানাতে গিয়ে সে মিসিং ডায়েরি করার চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব ডায়েরি নেয় নাই। তারপরে গেলাম যাত্রাবাড়ি থানায়, গিয়ে ওখানে ওসি সাহেবের সাথে যোগাযোগ করি, কিন্তু ওনাও মিসিং ডায়েরি নিতে রাজি হয়নি। আচ্ছা, কেন? এটা কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? একজন মানুষ মানে জলজান্ত একটা মানুষ আন্দোলনের মধ্য থেকে সে মিসিং, আপনারা তার কাছে গেলেন, আপনারা কি জানতে চাইছিলেন যে কেন আমার ছেলের মিসিং ডায়েরিটা নিচ্ছেন না? হ্যাঁ, এ ব্যাপারে ওসি কি হ্যাঁ, ওনার সাথে ওসি সাহেবের সাথে বলেছে? গিয়েছে, যখন পরিচয় দিলাম, সবকিছু দিলাম, আসিফ মাহমুদ মিসিং হয়েছে, পত্রিকার কাটিংও দেখাইলাম। দেখাইবার পরে ওনারা বলল যে দেখেন আঙ্কেল, আমাদের উপর থেকে চাপ আছে, যদি কোনো মিসিং ডায়েরি করি তাইলে কিন্তু এটা যায়, এটা সাধারণত মামলা হিসাবে এটা যায়, মামলাটা সরকারের বিরুদ্ধে। আচ্ছা। সরকার আমাদেরকে নিষেধ করছে, সোজা কথা বলছে হুম যে যদি আপনি মিসিং ডায়েরিটা করি তাইলে কিন্তু আমার চাকরিটা থাকবে না। হুম তা আপনাকে আমাকে চান, ওনার সত্যিকারের কথা যেটা ছিল, যেটা সত্য কথা, এটাই আমার কাছে কিন্তু ওনার বলছে। তো এই হিসাবে তো পরে দেখলাম আর চাপাচাপি করে লাভ নেই। জি জি তো আমি ওখান থেকে চলে আসলাম ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে। হুম আইসা তার এক বন্ধুকে ফোন দিলাম, তার বন্ধুর নাম আসলে মোয়াজ্জেম। জি তো মোয়াজ্জেম আসলো, আমরা তো অপরিচিত অবস্থায় কোনখানে থাকি কি আসি বিষয়ে এতটা জানা ছিল না। তো সে আমাদেরকে হেল্প করছে, জি তো বলছে আর কি যে আঙ্কেল তাহলে কোথায় কোথায় কিভাবে যাইতে চান। প্রথম বললাম যে ঢাকা মেডিকেলে চলো, হুম একটু তালাশ করে দেখি এখানে কি ভর্তি আছে কিনা। তো মোয়াজ্জেম বললো যে না আঙ্কেল, আমরা সবসময় এখানে থাকি, আমরা বন্ধু, আর এর বন্ধু বান্ধবের অভাব নাই, যদি এইরকম হইতো
তাইলে আমরা সাথে সাথে খবর পাইতাম আর কি। জি তারপরেও কিন্তু আসিফ মাহমুদের মা এটা মানতে রাজি না, তো আমি দেখতেই হবে। তখন ওই মুয়াজ্জেম সহ আমি, আসিফ মাহমুদের মা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঢাকা মেডিকেলের অনেকক্ষণ দেখলাম। দেখার পরে তো আসলে তো এটা তো আগে থেকেই জানতাম যে এরকম হয় নাই। কারণ যদি এখানে যদি হাসপাতালে ভর্তি হতো, তার বন্ধু বান্ধব কেউ না কেউ জানতো জিনিসটা। তারপরে আপনারা খুঁজছেন তারপরেও তাকে। মনের একটা সন্দেহ দূর করার জন্য শুধুমাত্র আমাদের এখানে যাওয়া। জি জি আচ্ছা, তারপরে এখানে গিয়ে সেটা ব্যর্থ হয়ে সেটা আসলাম। আইসা সাইডা এরপরে যখন তার নাহিদ এর সাথে যোগাযোগ করলাম ফোনে, করার পরে এরা বলছে যে আঙ্কেল আমরা একটা সংবাদ সম্মেলন করব, জি আপনি অন্যদিকে ঘুরাঘুরি না করে এখানে আইসা পড়েন, সংবাদ সম্মেলনে আপনিও যে আপনার ছেলে যে মিসিং হয়েছে আসিফ মাহমুদ সেই সম্পর্কে কিছু বলার থাকলে এখানে বললেন। দেখ, তখন আমরা ওখানে চলে যাই, কোথায় প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। প্রায় 6টা থেকে 6:30টার দিকে ওখানে সংবাদ সম্মেলন আরম্ভ হয়েছে। তার পূর্বেই আমরা যখন গেছি যে কি আসিফ মাহমুদের পিতামাতা আসছে, জি এই কথা শুনে সেটা অনুষ্ঠান হওয়ার আগেই প্রায় 500-700 হইব গণমাধ্যম কর্মী সবাই এসে আমাদের সাক্ষাৎকার নিল, তারপরে সব নিল, মোবাইল নাম্বার নিল, নাম নিল, ঠিকানা নিল। জি জি হ্যাঁ, এই সমস্ত ওই সময় প্রাথমিক পর্যায়ের কাজটা সম্পন্ন করছে তারা। করার পরে এরপরে অনুষ্ঠান আরম্ভ হইলো। তো প্রথমে বক্তব্য রাখলো কে, ওই নাহিদের পরে হাসনাত আব্দুল্লাহ। জি তো আসিফ মাহমুদ তো ঘুমেই, তার 3জন তখন ছিল, প্রধান 4জন সমন্বয়কের ভিতরে জি 3জন উপস্থিত আছিল। তো তার সাথে আমিও বসা, পরবর্তীতে সর্বশেষে গিয়ে আমিও আসিফ মাহমুদের ঘুমের বিষয়টা উত্থাপন করলাম। তা উত্থাপন করে তাকে যে পাওয়া গেছে না, কথা তো কখন পাওয়া গেছে না, কিভাবে কি আসে বিষয়, এগুলো সবকিছু যখন উত্থাপন করলাম, তখন গণমাধ্যম কর্মীর সাথে সবকিছু বিস্তারিত আমি একটা বর্ণনা দিলাম। জি আচ্ছা, বর্ণনা দেওয়ার পরে পরের দিন যখন পত্র পত্রিকা এবং জি টিভি এগুলোতে যখন প্রচার হইল, ব্যাপক সাড়া চাইছে দেশে বিদেশে সব জায়গায়। তখন এর পরের দিন 24 তারিখ প্রায় 11টার দিকে আমি তখন আইসা পড়ছিলাম আসিফ মাহমুদের মামার বাসায়। জি মামার বাসার থেকে আবার চলে গেছি, এত ছিলাম মামার বাসায়, চলে গেছি। গিয়ে সেটা ওখানে আসিফ মাহমুদের মা বললো যে ঢাকা মেডিকেলের মর্গে যে বেওয়ারিশ লাশ আছে এগুলো একটু তালাশ করে দেখবো। তো আমরা কিন্তু ওখানে গিয়ে সেটা বেওয়ারিশ লাশ ওখানে দেখতে গেছি, এমনকি গিয়ে দেখছিও। এখানে গিয়ে সেটা যখন বলছি, তারা ছবি সহ তালিকা সহ এগুলা দেখাইছে, দেখেন তো এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে, এভাবে অনেকগুলো প্রায় 100-র মতো। তো দেখেছি, দেখলাম এখানে নাই। ওখান থেকে বাইরেছি, বের হয়ে বেশি না মনে হয় সামান্য একটু গেছি, তখন ফোন দিতে নাহিদ জি যে আঙ্কেল আসিফ মাহমুদ থেকে তো খবর পাওয়া গেছে সে তো অচেতন অবস্থায় হাতির ঝিল মহানগর এলাকায় আছে। মানে যেখান থেকে তাকে উঠিয়ে নিয়েছিল ওখানেই আছে। সেখানে তার। আচ্ছা, তো এরপরে বললো চলেন চলেন যাই ওখানে। তারপরে আরো তার বন্ধু বান্ধব সহ নাহিদ, জি একটা মুয়াজ্জেম, তারপরে আবু বাকের, জি আমার পরিচিতের মাঝে এইগুলো তারাই ছিল। জি আর অপরিচিত আরো অনেক ছাত্র ছিল, প্রায় 20-30 জন সহ আমরা ওখানে গেলাম। গিয়ে সেটা ওখান থেকে আনছি, আইনা গণস্বাস্থ্য জি হাসপাতালে ভর্তি করা হয়। তখন কোথায় প্রায় ধরেন 2টার দিকে ভর্তি করি। আমি এখন সেখানে অচেতন অবস্থায় ছিল। চিকিৎসাধীন সে ছিল আপনার 25 তারিখ পর্যন্ত। জি জি তারপরে 26 তারিখের আবার
ডিবির প্রধান কার্যালয় থেকে জি ডিবির লোক এসে লোক তাকে এসে- হসপিটাল থেকে উঠিয়ে নেয়। আইসা সেটা তারা হাসপাতাল থেকে উঠে নেয়। জি হাসপাতাল থেকে উঠে নেওয়ার পর নিচে ওইটা ছিল, তারিখটা ছিল সম্ভবত 28, 26 তারিখ উঠাইয়া নিছে, তাকে সেখান থেকে উঠাইয়া নিছে। তো আমরা কিন্তু জানতে পারছি, তার বন্ধু বান্ধব সবাই বলছে যে আসিফ মাহমুদকে 26 তারিখ উঠাইয়া নিয়ে গেছে, তো ওখানে তারপরে সে সেখানে ডিবির হেফাজতে আছে। মানে ব্যাপারটা হচ্ছে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসিফ মাহমুদকে প্রথম একবার গুম করা হয়েছে। গুম করার পরে তাকে মানে সেন্সলেস অবস্থায় 19 তারিখ তাকে গুম করা হয়েছিল, এবং 24 তারিখ তাকে সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। যেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে চোখ বেঁধে সেখানে কিন্তু, এবং ওখান থেকে তাকে যখন চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হসপিটালে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসারত অবস্থায় তাকে আবারও 26 তারিখ ডিবি পুলিশ এসে তাকে সেখান থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। জি স্যার, এমনটাই তো হ্যাঁ বলছেন। হ্যাঁ, জোর করে উঠিয়ে নিয়ে যায়। আচ্ছা, তারপর সে 28 তারিখ ডিবি কার্যালয় থেকে আমাদের ওখানে শুধু সে একা না, এখান থেকে উঠাই নিয়ে গেছে আসিফ মাহমুদ, জি তারপরে হচ্ছে ছিল আবু আবু বাকের মুকুমদার, এবং নাহিদ। নাহিদ। এই তিনজনকে একই সাথে কিন্তু তারা হাসপাতাল থেকে উঠাইয়ে নিয়ে যায় জোর করে। জি জি আচ্ছা, সেদিনটা ছিল 26 তারিখ। 27 তারিখ রাত্র 11টার দিকে আমাদেরকে ফোন দিচ্ছে ডিবির কার্যালয় থেকে, আপনাদের সন্তানদেরকে আপনারা রিসিভ করে নিয়ে যান। তো পরের দিন আমরা 11টার সময় সব গার্ডিয়ান, যে 6 জন ছিল এখানে, 6 জনের গার্ডিয়ানে গিয়ে উপস্থিত হই, এবং আমাদেরকে তারা ভিতরে নিয়ে যায়। আমাদের সন্তানেরা যেখানে ছিল এখানেই আমাদেরকে রাখছে। জি জি আচ্ছা, তো ওখানে রাখছে। তখন তারা বলছে যে ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কাগজপত্র প্রসেসিং করে নিয়ে আসি, তারপরে আপনাদের হাতে দিয়ে দেবো। এইভাবে প্রসেসিং এর কথা বলতে বলতে তারা রাখছে প্রায় আমাদেরকে 12টা পর্যন্ত, 12টা 12:30 পর্যন্ত। জি জি তারপরে নিয়ে গেল ডিবির প্রধান হারুন হারুনুর। হারুন হারুন সাহেবের এখানে নিয়ে গেল আমাদেরকে, সব গার্ডিয়ান গুলোকে। গেলাম আমরা, যাওয়ার পরে ওনা বললো যে আপনাদের ছেলেদেরকে, আমরা ছেলে মেয়েদেরকে, মেয়ে হতো ছিল একদম, একটা ছেলে মেয়ে ছিল। মেয়েদেরকে, হ্যাঁ একটা মেয়ে ছিল, ছেড়ে দেব। জি তবে আপনারা একটা কথা বলতে হবে, আমাদের এখানে সংবাদকর্মী আছে, জি গণমাধ্যম কর্মী আছে, তারা পাশে গিয়ে আপনারা বলবেন যে আমাদের ছেলেরা এইখানে ডিবি কার্যালয়ে যতক্ষণ ছিল ততক্ষণ খুব ভালো ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয় নাই, এই ধরনের তারা একটা কথা বলবার জন্য আমাদেরকে হারুন সাহেব নিজ মুখ থেকেই বলছে কথা। জি জি আরো একটা কথা বলছে যে এখানে সমন্বয়করা যে এখান থেকে কর্মসূচি প্রত্যাহার করার জন্য যে একটা বিবৃতি দিছে, জি যে এটা ডিবি কার্যালয়ের প্রেসারে দেয় নাই, তারা স্বেচ্ছায় তারা এখানে এই এই বিবৃতি বিবৃতিটা দ্বারা দিচ্ছে। দিচ্ছে। মানে এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে হ্যাঁ, ডিবি প্রধান এই হারুন কথাটা সাহেব। বলবার জন্য, হ্যাঁ, ওই যে সাংবাদিকদের সামনে এই কথাটা বলবার জন্য ওনা আমাদেরকে শিখাইয়া দিচ্ছে। তো এই কাজটা করে আসলে আপনাদেরকে, ছেলেদেরকে আমি আপনাদের হাতে উঠাইয়া দেবো। জি জি তা ওইটাতে কিন্তু আমি আবার রাজি হই নাই, যে কোনো একটা আসলে বলে আমি এই কথাটা, মানে বিবৃতিটা থেকে আপনি এড়িয়ে বিবৃতিটাকে আমি গেছেন। এড়িয়ে গেছি। তখন অন্যরা দিয়ে কথাবার্তা বলাইছে। কারণ এমন একটা মিথ্যাচার আপনি জাতির না, সামনে না, না, করতে আমি চাননি। এটা আপনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক হিসাবে আপনি নিশ্চয়ই এটা চাননি বলে আপনি এড়িয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এটা আমি চাই নাই, আর এটা আমি সেখানে কথা বলবো কি লিগা, মানে যে কোনো উপায়ে আমি এখান থেকে জি জি সরে পড়ছি আর কি, দেই নাই। এটা কিন্তু আবার টিভিতে প্রচার হয়েছে, আপনারা সবাই দেখছেন এগুলো, দেখছি দেখছি সবাই দেখছেন। কিন্তু আমি এখানে থেকে সরে গেছি, আর ওনারা কথাবার্তা বলাইছে। আচ্ছা, যাই হোক, জি গেল, এই কাজ শেষ হইবার পরে বললো আপনারা আসেন, খাওয়া দাওয়া করেন। তো ওনার পাশে পয়সা সেরে ওনাও ছিল ওখানে, আমরাও সবাই বসে খাওয়া দাওয়া করছি। তো ওইখানে টিভি, তারা আবার এটা ভিডিও করছে টিভিতে, জি, জি। আবার এটা
মানে হারুন সাহেব এখানে আবার ভিডিও করাইছে, করে এটা আবার ওনার মোবাইলে ভিডিও করাইয়া ওনার মোবাইলে কিন্তু এগুলো ওনার আবার ফেসবুক থেকে উনি এটা ফেসবুক থেকে এটা সোশ্যাল প্রচার- মিডিয়া প্রচার করেছিলেন, প্রচার যেটা আমরা দেখছি আপনাদেরকে এই খাওয়ানো অবস্থায় আপনাদেরকে এই যে খাওয়ালেন, উনি কি বললেন আপনাদের খাওয়াইতে খাওয়াইতে? না, খাওয়াইবার সময় যথেষ্ট আপ্যায়ন করছে। আমি কিন্তু ডিবি হারুন সাহেবের পাশেই বসছি, জি জি আমরা যেমনি বলছেন এরকম পাশে। জি। তো আমাদের জন্য তো ওনার আলাদা খাবারের ব্যবস্থা সবার জন্য করছে, কিন্তু ওনারটা স্পেশাল খাবার ছিল, আচ্ছা। হয়তো বাসার থেকে আবার কোথা থেকে দিছে। জি জি। তো ওনার এখান থেকে তরকারি আমাদের প্লেটে ইয়া দিয়ে ফানুল দিয়ে এনে এনে দিছে। আর খুব ওই সময় মিষ্টি মিষ্টি কথা, কথাই কিন্তু খুব মিষ্টি কথা, সবারই ব্লুজ একটা দেয় না, যে মনে হয় যেন সবকিছুই সহজ, সবকিছু সহজ। হ্যাঁ সমাধান হয়ে গেছে সবকিছু, কিন্তু আসলে কিন্তু কাজের বেলায় সেটা না। আচ্ছা যাক, গেল খাওয়া দাওয়ার পরে ওনার বলল যে আমার ইয়াতে কাজ আছে, মন্ত্রণালয়ে কাজ আছে, ওখানে একটা মিটিং আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনাদেরকে তো নিল এই আসিফ সহ যে সমন্বয়করা এখানে, তাদের কাছে আটক অবস্থা রয়েছে ডিবি হেফাজতে, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে তখনও তাদেরকে হস্তান্তর করছে না। না না করে উনি কি বললো যে আমার না, ওখান থেকে খাওয়া দাওয়ার পরে বললো আপনারা যান, ওই এডিসি আজহারুল ইসলামের আন্ডারে আছে, তো যে রুমে আছে ওই রুমে যান, আমরা ছেলেরা যেখানে এডিসি আছে আজহারুল ওইখানে যান। ইসলাম। হ্যাঁ, তো ওখানে যখন গেছি, বলতেছে তো ঠিক আছে আমাদের কার্যক্রম গ্রহণ করে আছেন, আমাদের পরবর্তীতে আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা বসেন। একটু পরে জানতে পারলাম হারুন সাহেব মন্ত্রণালয়ে আপনার মিটিংয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরামর্শ করার জন্য। যাক, ওখানে গেছে, গিয়ে আসছে, ওখান থেকে আসলো রাত্র 10:30টায় তার কার্যালয়ে। আসার পর তখন আমরা তো বলতেছি স্যার তো আসছে, এখন আপনারা দিয়ে দেন আমাদের ছেলেদেরকে, আমরা নিয়ে যাই, রাত্র হয়ে গেছে। মানে আরেকটু কাজ বাকি আছে, এখানে আমাদের অফিসের স্টাফ নিয়ে স্যারে বসবে, বসে একটু আলোচনা করে সেটা তো তাদেরকে ছেড়ে দেওয়া হইবে, আপনারা আর একটু অপেক্ষা করেন। তা আমরা বসে রইলাম, তারা ওখান থেকে মিটিং করে আসলো ধরে 11:15 এরকম বাজে রাত্র। রাত্র। আইসা সেটা বললো কি যে দেখেন দুঃখিত, এখানে এদের নামে হাইকোর্টে রিট হয়েছে, রিটের রায় না হওয়া পর্যন্ত আমরা এখন আর ছাড়তে পারবো না, দুঃখিত। এখন আপনাদেরকে যদি বলেন আমরা বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবো আমাদের গাড়ি দিয়ে। তা আমরা এটাতে রাজি হই নাই, আমরা বলছি যে ঠিক আছে একটা সিএনজি আপনারা ডাইকে আইনা দেন, আমরা এই সিএনজিতে চলে যান। তো ওরা জি। সিএনজি বাইরের থেকে তাদের লোক দিয়ে ডাইকে আনলো, আইনা সেটা দিলে আমরা ওই গাড়িতে যার যার বাসায় চলে গেছি। দেখ ওই দিনের ঘটনা। এরপরের দিন আবার তারা আসার সময় বলে দিচ্ছে যে টিভিতে দেখবেন আমরা কেসি যখন হাইকোর্টে যখন রায় হবে তাদের কেসে টিভিতে আপনারা দেখবেন আসবে, জি জি। তখন আপনারা যোগাযোগ করেন, এই কথা বলে দিচ্ছে। তা ওই দিন গেল, তখন কিন্তু আমি আবার পরের দিন বাড়িতে এসে বসছি। তখন তো অনিশ্চিত হয়ে গেছে কবে রায় হয়, রায় হইলে যাই তুই কবে ছাড়- মানে কোন জায়গায় তখন বসে থাকবো। এই যে ফিরে আসলেন, তখন আপনারা মানে কেমন ফিল করছিলেন, যে আপনারা কি আশা করছিলেন যে তাদেরকে ছাড়বে এরকমটা? তাদেরকে ছাড়ার বিষয়টা তখন আমরা কিন্তু হুম। না, আমাদের সারাদিন যখন ওখানে কাটলো এইভাবে, এরপরে কিন্তু তাদের উপরে আমার আস্থা উঠে গেছে, জি, আমি এই কথাটাই জানতে চাচ্ছিলাম যে আস্থা আপনাদের উঠে গেছে গিয়া শেষ মুহূর্তে গিয়া সেটা যে তারা যত রকমের ছলনা করতেছে, তারা মুখে বলে একটা, কাজের সাথে কাজে হয় আরেকটা, আরেকটা। অন্তরে থাকে আরেকটা। তো এই জন্যই বাড়িতে এসে পড়া দেখা যাক কি হয়। তা দেখা গেল যে কোর্টে কিন্তু এটা রায় হয় নাই। 29, 30, কত 29 না 31 তারিখ, হুম 31শে জুলাই রাত্রে ফোন করলো ওই এডিসি আজহারুল আজহারুল ইসলাম, যে তাদেরকে হ্যাঁ, নিয়ে যান। হ্যাঁ তাদেরকে আইসে নিয়ে যান। তখন আমরা না গিয়ে আসে তার মামারে পাঠাইলাম। আসলে আমরা গেছি না এই হিসাবে, আবার ঢাকা যাবো আসবো, এইবার আগের মতো যদি হয়, জি জি জি। সন্দেহ বশীভূত হয়ে কিন্তু যাইনি। শেষ পর্যন্ত গেল, এর মামা গেছে, তখন
1 তারিখ মানে আসিফ মাহমুদের মামা ঢাকাতেই অবস্থান করেন, সে মানে তিনি ঢাকাতে সেখান থেকে আছে। গেছেন হুম। এবং তিনি যাওয়ার পর তার কাছে দিছে। হ্যাঁ, ওর থেকে বোধহয় তার দায়িত্বে জি একটা কাগজে সই করেছে, ওখান থেকে নিয়ে আসছে, আইনা এর বাসায় রাখছে। তা এরপর থেকে সে যখন বাসায় এনে রাখছে, রাত্র 8টার পর থেকে আর সে বাসায় থাকতে রাজি না। তো এখানে বারবার ফোন করতে আছে আমাদেরকে জি যে আব্বু আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আমি এখানে থাকতে পারবো না। দেখ, তার যেটা ভাষ্য সেটা আমারে বুঝাইছে, বুঝাইবার পরে তারপরে আল্লাহর হাতে হাওলা করে দিয়ে দিচ্ছে, যাও এবার। যখন নামছো, যখন নাকি আন্দোলনে নামছো, এবার যাও, আল্লাহর হাতে উঠাই দিলাম, হয় মরো, না হলে আন্দোলন সফল করো। তারপর থেকে তো সে তার কার্যক্রম এরা একত্র হয়ে সে যা করলো করলো। তা যাক, শেষ পর্যন্ত এরা কামিয়াব হইল। জি জি মানে 2 আগস্ট এরা অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, আপনি একজন পিতা, আপনার কাছ থেকে সে দোয়া নিল 1 আগস্ট, যে আপনি দোয়া করে দেন আমার জন্য, আর আপনি তখন দোয়া করে দিলেন এবং 2 আগস্ট হ্যাঁ, থেকে তখন অসহযোগ। অনুমতি দিয়ে দিচ্ছি, শুধু আমি না, জি আবার এর বড় বোন জাপান থেকেও বলছে, যাও আল্লাহর উপরে তোমার ছেড়ে দিলাম। বড় বোন কিন্তু বিচলিত আমরা চাইতে আরো বেশি হয়ে গেছিল। জি জি তা সেও বলল, আমরা যখন সে চাইলো, এরপরে আমিও বললাম, কারণ আমরা আবার আলোচনা হুম করলাম, করার পরে আমরা অনুমতি দিলাম, যাও এবার। আর অনুমতিটা দিলে, মন থেকে না দিলেও সে যাইতো কিন্তু। তো আর আর এই চিন্তা করলাম যে ঠিক আছে, মনের ভিতরে ইয়ারে গেল আর কি, ওনাকে আমরা অনুমতি দিয়ে দিলাম সবাই। এরপরে গেল আর কি। এবং সে 5 তারিখে আন্দোলনের যেই ঢাকা টু লং মার্চ যে ডাকটা, মানে 4 তারিখ দেয়, হুম, এটা আসিফ মাহমুদ তার পেজ থেকে প্রথম এটা সে দেয় যে লং মার্চ ঢাকা। এই যে লং মার্চ টু ঢাকা, সেখানে এই ডাকের পর 5 তারিখে দেশব্যাপী মানুষ ঢাকা শহর যায় এবং সেখান থেকে একটা পর্যায়ে বিকেলবেলা সেনাবাহিনী পক্ষ থেকে ঘোষণা আসে যে তারা প্রেস ব্রিফিং দিবেন, এবং দিলেন। প্রধানমন্ত্রী তখন দেশ ছেড়ে মাঝে পালিয়ে গেলেন। এই দেশ, এই যে ছাত্র যে আন্দোলন, বৈষম্য বিরোধী এই যে একটা আন্দোলন ছিল, প্রায় 1 মাস যাবৎ বা 1 মাসের উপরে কিছু, 1 মাস 5-6 দিন, এই 1 মাস 6 দিন দীর্ঘ সময় আন্দোলনের পর এই যে সফলতা, এই মাঝেই আপনাদের এই সময়গুলো কেমন কাটছিল? আসিফ মাহমুদকে, আপনার সন্তানকে আপনারা আন্দোলনে রেখে আপনারা কেমন সময় পার করছিলেন, ওই বা সময়টা, তার মায়ের অবস্থা কেমন ছিল তখন? ওই সময়টা ছিল খুবই বেদনাদায়ক। আর সারাক্ষণে আমার 19 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার ঘরে রান্না বান্নাও বন্ধ ছিল। অর্থাৎ কে খাবে? আর ছোট বোন আছে 2জন, মা আছে, আর আমরা আছি, কিন্তু কেউই খাওয়ার দিকের কারো কোনো নেশা নাই। সারাক্ষণ শুধু মানে একমাত্র ওই টেনশন, আন্দোলনে যাইতেছি, কি হবে রে না হবে রে। আর এর মা তো মায়ের জাত, সারাক্ষণ এই কান্নাকাটি, এই সেই একটা, জি মানে জি ঘরের মাঝে একটা যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করে রাখছে আর কি। তো খুবই টেনশনে ছিলাম ওই সময়টা, আমরা সবাই খুবই টেনশনে ছিলাম। আপনি যদি একটু ছোট্ট করে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আমি জানি যে অনেক টেনশন, পিতা হিসাবে, মা হিসাবে নিশ্চয়ই ঘুমাননি, খাননি, অনিদ্রায়, অনাহারে, উৎকণ্ঠায় আপনারা এই সময়টা পার করেছেন, যে সন্তানকে যুদ্ধের মাঠে রেখে কখনো কোনো পিতামাতা শান্তিতে ঘুমাতে পারে না, এটি স্বাভাবিক। আসিফ আমাদের দেশের গর্ব, কুমিল্লার গর্ব, মুরাদনগরের গর্ব, যে আসিফ যে ভূমিকা রেখেছেন এই সমন্বয়কদের সাথে, নিশ্চয়ই তা দৃষ্টান্ত হয়ে থাকবে, যুগের পর যুগ ইতিহাস হয়ে থাকবে আমাদের দেশে। আপনি সর্বশেষ, আমরা আমাদের আপনার এই আজকের এই সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে আপনার এই মুহূর্তের অনুভূতি কি? যখন
এরা আন্দোলন সফল হলো, ওই মুহূর্তে গিয়া ওই যে বিগত দিনগুলোতে যে টেনশনে ছিলাম, জি ওই সময় কিন্তু গিয়ে সেটা যখন স্বাধীন, এটাতে ডাক্তার দিয়েছিল কি দেশ স্বাধীন হয়েছে, দেশ কি দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, তা এরা জয়লাভ করছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করছে। আচ্ছা, তাইলে তো ওই মুহূর্তে গিয়ে সেটা খুবই ভালো লাগছিল। সফলতা একটা জিনিস যখন আসে তখন কিন্তু সবারই মনে খুবই আনন্দ হয়। আনন্দ, যেমন আমরা ফুটবল খেলা দেখি, যদি আমার দলটা জয়লাভ করে তখন তো আনন্দে উল্লাসে ফেটে পড়ে, তাই না? জি 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 তাই ঠিক এইরকমই একটা অনুভূতি আসছে সবার মাঝে, যে সে দেশের জন্য এবং ছাত্র সমাজের জন্য যে একটা মানে জয় আইনার দিচ্ছে এবং এদের নেতৃত্বে। সবচেয়ে ভালো লাগছে এটাই, ওদের ডাকে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমূহ, জি এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত, গার্ডিয়ান পর্যন্ত যারা আছে সব জায়গায় ঝাঁপাইয়া পড়ছে। এটা সফলতাটাকে শুধু খালি সমন্বয়কদের না, এদের সফলতা এটাই, এরা যে একটা কর্মসূচি দিয়েছে এবং শুরুটা এরা করছে, শুরুটাই করছে। কারণ এই শুরু করার মানুষটাই অভাব ছিল এ পর্যন্ত। হ্যাঁ, এই যে তবে এদের ডাকে সবাই যেভাবে সাড়া দিছে, মরণটাকে উপেক্ষা করে, সবাই জানতো যে ওখানে গেলে যে কোনো সময় মারা যেতে পারে এবং এমন একটা গিয়েছেও, পরিবেশ। হ্যাঁ, মারা গিয়েছে, শত শত প্রাণ কিন্তু গিয়েছে শত শত এই প্রাণ গিয়েছে। ইয়েতে। আসিফ আজকে আল্লাহ তাআলা তাকে মানে এই যুদ্ধে জয়লাভ করেছে, সে বেঁচে আছে, এটাই আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট। আর যারা এই আন্দোলনে জীবনকে অকাতরে বিলিয়ে দিলেন, আবু সাঈদ, মুগ্ধর মতন যেই তাজা প্রাণগুলো এই আন্দোলন থেকে চলে গেল, শিশুদের প্রাণ চলে গেল, শত শত মানুষের প্রাণ চলে গেল, যারা নিহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে জন্য আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর একটি জীবন দান করেন। নিশ্চয়ই তারা জাতির, আমি বলবো যে এই বীরের খাতায় তাদের নামটা থাকুক, এই প্রত্যাশাই আমরা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন কষ্ট করে আপনার এই ব্যস্ততম সময়ের মধ্য থেকে। এবং আমি যারা দর্শক, আমাদের প্রোগ্রামটি আপনারা দেখছিলেন, আসিফ মাহমুদের পিতার এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার আমরা এই মুহূর্তে শেষ করছি। আমরা আছি, এটি হচ্ছে আকব্বর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, এটি মুরাদনগরে। এখানে আসিফের জন্ম। এই গ্রাম থেকেই কিন্তু আসিফের উত্থান। তারপর আপনারা নিশ্চয়ই আসিফের বাবার মুখ থেকে শুনেছেন, তার শৈশব কেটেছে চৌদ্দগ্রাম একটি স্কুলে, সেখান থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আদমজি, তারপর দেন ঢাকা ইউনিভার্সিটিতে তিনি এই মুহূর্তে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।